আসসালামু আলাইকুম। গোটা বিশ্বজুড়ে সমকামীদের দ্রুতগতির উত্থান, বৈধতা, স্বীকৃতি, এমনকি ব্র্যান্ডিং করে প্রমোশন থেকে শুরু করে প্রতি বছর সমকামীদের প্রাইড র্যালি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু বর্তমানে বাংলাদেশে সমকামীদের মিশন কত দ্রুত গতিতে এগোচ্ছে বা বাংলাদেশের সমকামীরা কোন এজেন্ডা নিয়ে সামনের দিকে এগোচ্ছে এটা সম্পর্কে আমরা কতজনে জানি? আমি গে, সেটা হনোস। আর হচ্ছে তুমি গে? হ্যাঁ, আমি প্রবলেম নেই না, কারণ তো অবভিয়াসলি এটা বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশি প্রবলেম হচ্ছে, অলওয়েজ হবে, আগেও হচ্ছে। আচ্ছা, তারপরে তাদের হিসেবে দেশে এই মুহূর্তে সমপ্রেমীর সংখ্যা 1,40,000-এর মতো। বাংলাদেশের আইন তাদের সমর্থন না করাই গোপনে চলছে সংঘবদ্ধ হবার কাজ। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশি সমকামী গোষ্ঠীগুলো সিক্রেটলি প্রাইড মান্থ সেলিব্রেট করে যাচ্ছে, কখনো কখনো গোপন সিকিউর জায়গায়, আবার কখনো অনলাইনে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এরা বাংলাদেশে সিক্রেটলি করলেও ঢাকা প্রাইড ব্যানারে আমেরিকা, ইউরো, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, মাল্টার মতো দেশে বাংলাদেশের পতাকা নিয়ে প্রাইড মান্থ সেলিব্রেট করে যাচ্ছে প্রকাশ্যেই। আন্তর্জাতিক এসব র্যালিতে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করে তারা বাংলাদেশের সমকামীদের পক্ষে গোটা বিশ্ব থেকে সমর্থন আদায় করে নেওয়ার চেষ্টা করতেছে। পাশ্চাত্য দেশগুলোতে এ সকল প্রাইড র্যালি নর্মাল, কিন্তু শুনলে অবাক হবেন 2014 এবং 15 সালে পহেলা বৈশাখ র্যালির আড়ালে LGBTIQ সদস্যরা বাংলাদেশীয় প্রাইড র্যালির আয়োজন করে। বিওবি, ভয়েস অফ বাংলাদেশ, বাংলাদেশে পুরুষ সমকামী গেদের সবচেয়ে পুরাতন গ্রুপ, এবং ঢাকা প্রাইড ফেসবুক পেজ ছাড়াও সোশ্যাল মিডিয়াতে অসংখ্য গ্রুপের মাধ্যমে এরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এমনকি তারা প্রস্তুতি নিচ্ছে এই ঢাকাতেও বড় করে প্রাইড র্যালি আয়োজন করার। সম্প্রতি প্রকাশিত হওয়া LGBTIQ কমিউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন আউটরেট ইন্টারন্যাশনালের 2024 সালে কেস স্টাডিতে বাংলাদেশকে নিয়ে 4 পেজের স্টাডি থেকে বোঝা যায় বাংলাদেশের সমকামীরা কত দ্রুত গতিতে তাদের অবস্থান করে নিচ্ছে। তারা সুস্পষ্ট পরিকল্পনা করে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে সমকামী এজেন্ডার গল্প ঢুকিয়েছে, এবং কারা ঢুকিয়েছে এই গল্প সেই প্রমাণও আজকের ভিডিওতে দিয়ে যাব। পাঠ্যপুস্তকে সমকামী এজেন্ডার গল্প ঢুকানোর অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সমকামিতাকে নরমালাইজ করে ফেলা। শুধু পাঠ্যপুস্তকেই না, নাটক, সিনেমা, অনলাইন অফলাইন ইভেন্টের পাশাপাশি শর্ট ফিল্মেও সমকামিতার সিম্বল ও সরাসরি সমকামিতা প্রমোট করে যাচ্ছে। আমাদের দেশের সমকামিতা, উপকামিতা এবং ট্রান্সজেন্ডার মতবাদগুলো কত সহজে নরমালাইজ করে ফেলতেছে তার প্রমাণ দেখানোর জন্য এই একটা ক্লিপই যথেষ্ট। যে ছেলেকে ভালোবেসেছে সে কোনো ছেলেই না, সে হচ্ছে মেয়ে। তোমার মেয়ে লেসবিয়ান। এটা কি করলে ডিমা? আমি তো ভাবতে পারছি না যে তুই এই পর্যায়ে যেতে পারিস। আসলে বাবা, আমি তোমাদেরকে আসলে দেখো আমরা হচ্ছি বাবা মা আধুনিক, ভেরি লিবারেল। এটা ছেলে মেয়ে কোনো ব্যাপারই না। নাটক, সিনেমা বা পাঠ্যপুস্তক সব জায়গায় সমকামিতা নরমালাইজ করে ফেলার পরবর্তী স্টেপ হলো বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দিয়ে আইন পাশ করা, এবং আইন পাশ করার দিকেও তারা অনেক দূরে এগিয়ে গেছে। যদি আইন পাশ হয়ে যায় তাতে অবাক হব না। কেন অবাক হব না, অর্থাৎ তারা কত দূর আইন পাশের দিকে এগিয়ে গেছে সে প্রমাণ আজকের ভিডিওতে দিয়ে যাব। তারা বলছে যে নারী, আদিবাসী, প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু, সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য। বাংলাদেশে কিভাবে সমকামিতার উত্থান হয়, বাংলাদেশের সমকামীদের বর্তমান অ্যাক্টিভিটিস ও এজেন্ডা, সমকামিতার বৈধতা দিয়ে রাষ্ট্রীয় আইন পাশের সম্ভাবনা, কারা সমকামিতার অর্থায়ন ও প্রমোট করে যাচ্ছে, এই সব কিছুই আজকে ভিডিওতে আলোচনা করব। চলেন কথা বলি বাংলাদেশের সমকামিতার আদ্যোপান্ত নিয়ে। ফেসবুকে সমকামী যৌনতার ফাঁদ তৈরি করে প্রতারণার চক্র গড়ে উঠেছে রাজধানীতে। Hundreds of thousands of people have taken part in Berlin's annual Pride Parade. The event in the German capital celebrates achievements and calls for improvement in LGBTQ+ rights. এক বান্ধবী বিয়ে করেছেন আরেক বান্ধবীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি দোয়াল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে। 18 জানুয়ারি 2014 বাংলাদেশে প্রথম সমকামী ম্যাগাজিন রূপবান প্রকাশিত হয়। সমকামী এই ম্যাগাজিনটি ছিল 56 পৃষ্ঠার, এবং সেই সময় এটা 600 কপি ছাপানো হয়েছিল। শুনলে অবাক হয়ে যাওয়ার মতো কথা, আমাদের বাংলাদেশের মতো জায়গায় এরকম সমকামী একটা ম্যাগাজিন প্রকাশ বা লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিল তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং ব্যারিস্টার সারা হোসেন। এছাড়াও ওই অনুষ্ঠানে বাংলাদেশের অনেক প্রগতিশীল এবং সুশীল সমাজের অনেক বড় বড় হাই প্রোফাইল সম্পন্ন লোক উপস্থিত ছিল। এই সমকামী ম্যাগাজিন রূপবান প্রকাশের পর ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন,
ডেইলি স্টার এবং বিবিসির মতো গণমাধ্যমগুলো এই সমকামী ম্যাগাজিনটাকে নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করে। পশ্চিমা অর্থায়ন এবং ফান্ডিং পেয়ে 2015 সালে একই ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ বের করা হয় এবং সেই সময় এটা ছাপানো হয়েছিল প্রায় 700 কপি। শুধুমাত্র বাংলাদেশেই না, বাংলা ভাষায় প্রথম সমকামী ম্যাগাজিন ছিল রূপবান। এর আগে কেউ এরকম সমকামী ম্যাগাজিন প্রকাশ করার সাহস করে নাই, কিন্তু এই সাহস করছে জুলহাজ মান্নান। জুলহাজ মান্নান ছিল রূপবানের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রকাশক। 14 সালে রূপবানের প্রথম সংস্করণ বের করে এবং 15 সালে রূপবানের দ্বিতীয় সংস্করণ। আর এই দুইটা সংস্করণের পর রূপবান 2015 সালে 21শে বইমেলায় রূপন্তী নামে একটা কবিতার বইও প্রকাশ করে। জুলহাজ মান্নানের সমকামী ম্যাগাজিন রূপবানের পরপর 2 সংস্করণ সাথে একটা কবিতার বই প্রকাশের পর বাংলাদেশের সমকামী সংগঠনগুলোর সাহস বেড়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে পুরাতন পুরুষ সমকামী সংগঠন ভয়েস অফ বাংলাদেশ ধি নামে একটি লেসবিয়ান কমিক প্রকাশ করে। চিন্তা করেন, এই দেশে তারা লেসবিয়ান কমিকও প্রকাশ করছিল। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে আউটরেটেড করা কেস স্টাডিতেও এই লেসবিয়ান কমিক ধি এর কথা উল্লেখ আছে। যে জুলহাজ মান্নান এই রূপবান প্রকাশ করে সে কাজ করতো ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন প্রোটোকল কর্মকর্তা হিসেবে, এমনকি পরবর্তীতে সে ইউএসএআইডি-তেও চাকরি করে। আর এই ইউএসএআইডিও বাংলাদেশের সমকামিতা প্রমোটের জন্য অনেক আগে থেকে ফান্ডিং করে যাচ্ছে, সেটা আমরা পরবর্তীতেই দেখব। ইউএসএআইডি এবং মার্কিন দূতাবাসে কাজ করার সুবাদে বাংলাদেশের মতো জায়গায় সমকামী ম্যাগাজিন রূপবান প্রকাশে ছিল পশ্চিমাদের অকট্ট সমর্থন, এবং সেই সমর্থন এবং সেই সাপোর্ট পেয়ে জুলহাজ মান্নান বাংলাদেশের রূপবান প্রকাশের সাহস দেখায়, এবং এটা আউটরেটের স্টাডি থেকে আপনি দেখতে পাবেন। আরো ভয়ঙ্কর কথা কি জানেন, 2014 সালে এই রূপবান বাংলাদেশের সমকামিতাকে সামনে নিয়ে আসার জন্য ট্রান্সজেন্ডার কর্মীদের কিনে একটা ফ্যাশন শো এর আয়োজন করে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, 2014 সালে পহেলা বৈশাখের র্যালির আড়ালে ঢাকা শহরে হাজার হাজার মানুষের চোখ ফাঁকি দিয়ে জুলহাজ মান্নান হিউম্যান মেড রেইনবো র্যালির আয়োজন করে। আউটরেটের করা ওই কেস স্টাডিতে দেখা যায় যে তাদের প্ল্যান ছিল এরকম, যারা ওই র্যালিতে অংশগ্রহণ করবে তারা 6টা ভিন্ন রঙের পোশাক পরবে এবং প্রতিটা রং বাংলাদেশের এক একটা ঋতুকে রিপ্রেজেন্ট করবে। সো এই প্রত্যেকটা রং কিন্তু আবার আলাদাভাবে সমকামীদেরও সিম্বলাইজ করে। সমকামী ম্যাগাজিন রূপবানের দ্বিতীয় সংস্করণ বের করার পর তারা আরো বেশ কয়েকটি সংস্করণ বের করতে চেয়েছিল অনেকগুলো আপডেট নিয়ে, কিন্তু যে এই সকল প্রিন্টিং প্রেসে তারা এই সমকামী ম্যাগাজিনটা ছাপাচ্ছিল পরবর্তীতে তারা আর এটা ছাপাতে রাজি হয় নাই। ফলশ্রুতিতে সমকামী ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণের পর তারা আর কোনো সংস্করণ বের করতে পারে নাই। 2014-তে রূপবান লঞ্চ, 2015-তে দ্বিতীয় সংস্করণ এবং 2015-এর বইমেলায় রূপন্তী নামে কবিতার বই প্রকাশ এবং 2014-এ পহেলা বৈশাখ র্যালির আড়ালে প্রাইড র্যালির আয়োজন করা। এগুলোর পর 2016 সালে জুলহাজ মান্নান চেয়েছিল ভয়েস অফ বাংলাদেশ গে কমিউনিটির সবচেয়ে বড় গ্রুপ নিয়ে বাংলাদেশে হিউম্যান মেড রেইনবো র্যালি মানে প্রকাশ্যে প্রাইড র্যালির আয়োজন করবে। যখন জুলহাজ মান্নান ঘোষণা করে যে সে বাংলাদেশে গে কমিউনিটিদেরকে নিয়ে ঢাকার রাস্তায় সরাসরি এরকম প্রাইড র্যালি আয়োজন করবে, তখন এই জুলহাজ মান্নানকে ডেথ থ্রেট দেওয়া হয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থেকে যে সে যদি এই র্যালি আয়োজন করে তাহলে তাকে হত্যা করা হবে। কিন্তু জুলহাজ মান্নান এগুলোতে কর্ণপাত না করে সে আগায় যায়। সে সরকার উচ্চ দপ্তরে এই র্যালি আয়োজনের জন্য অনুমতি চায়। ফলশ্রুতিতে 2016 সালের 25 এপ্রিল ঢাকার কলাবাগানের বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার সমকামী বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা একদল লোক। দুই সমকামীকে হত্যা করার পর টুইটারে এক টুইট করে এই হত্যার দায় স্বীকার করে নেয় আনসার আল ইসলাম, আল কায়েদার সাথে সংযুক্ত একটি গ্রুপ। আর বাংলাদেশের ভিতরে এই দুই সমকামী হত্যাকাণ্ড কতটা আলোচনা বা সমালোচনার জন্ম দিয়েছিল তা বোঝা যায় যখন আমরা দেখি বিবিসি, আল জাজিরা এবং গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ইস্যু নিয়ে নিউজ করে। শুধু তাই না, জুলহাজ মান্নানের সাথে যে পশ্চিমাদের কত স্ট্রং সখ্যতা ছিল সেটা দেখা যায় জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের পর, যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত বিবৃতি দেয় এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করে মান্নান হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য। On Bangladesh, I think some of you have seen these press reports. Suffice it to say, we're outraged by the barbaric attack on Mr. Zulhaj Manan, and a courageous advocate for LGBTI rights, human rights actually, brutally murdered in his home alongside another fellow activist. এমনকি বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ইউএস অ্যাম্বাসেডর মার্সিয়া বার্নিকাট বলেন, আজ সন্ধ্যায় ঢাকায় জুলহাজ মান্নান ও আরেক তরুণ বাংলাদেশি নির্মম হত্যাকাণ্ডে আমি বিধ্বস্ত। আমাদের মধ্যে যারা মার্কিন দূতাবাসে তার সাথে কাজ করার সৌভাগ্য পেয়েছি তাদের কাছে জুলহাজ একজন সহকর্মীর চেয়ে বেশি ছিল, তিনি একজন প্রিয় বন্ধু ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত বলতেছে সমকামী জুলহাজ মান্নান তাদের কত ভালো বন্ধু ছিল। আমেরিকার রাষ্ট্রদূত কিংবা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে কিন্তু শেষ না, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং বারাক ওবামা পর্যন্ত জুলহাজ মান্নান হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে তার পরিবারকে চিঠি দেয়। জাস্ট ইমাজিন করেন এই জুলহাজ মান্নানের কানেকশন ছিল হোয়াইট হাউসের শীর্ষ ব্যক্তি পর্যন্ত। যাই হোক, যখন জুলহাজ মান্নান হত্যাকাণ্ড হয় তখন বাংলাদেশের সমকামীদের এই সকল অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে যায়, বাংলাদেশ থেকে অনেক সমকামী পালিয়ে যায় এবং অনেক সমকামীরা ভয়ে থাকে। ফলশ্রুতিতে তাদের সরাসরি যে কার্যক্রমগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে যায়। How many of your friends have just
left the country? I know one girl, she left the country. I know other girl, she left the country and they're not gonna come back. কিন্তু বাংলাদেশি গে কমিউনিটি ভয়েস অফ বাংলাদেশ এবং ঢাকা প্রাইডের রিসেন্ট অ্যাক্টিভিটিস, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা ও ঢাকা প্রাইডের ব্যানারে প্রাইড র্যালিতে অংশগ্রহণ, অনলাইন অফলাইনের কার্যক্রমগুলো দেখে এই প্রশ্ন আসে না যে তখন যদি তারা বন্ধ করেই দিয়েছিল তাহলে এখন এসে এত দূর কিভাবে তারা এগিয়ে গেল? সে সময় তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরও তারা এত দূর কিভাবে এগোলো, এটা জানতে হলে আমাদেরকে অনুসন্ধানের আরেকটু ভেতরে ঢুকতে হবে। সমকামীদের নিয়ে বাংলাদেশের প্রথম গ্রুপ ওপেন করা হয় 1999 সালের দিকে এবং রেঙ্গু নামের এক উপজাতি ব্যক্তি 1999 সালে গে বাংলাদেশ নিয়ে প্রথম সমকামী গ্রুপ ওপেন করে। আর ওই গ্রুপে 1000+ গে মেম্বার ছিল। মানে চিন্তা করেন 1999 সালের গ্রুপে 1000+ গে মেম্বার ছিল। 2004 সালে এক সড়ক অ্যাক্সিডেন্টে ওই রেঙ্গু নামের লোকটা মারা যায়, ফলশ্রুতিতে ওই গ্রুপ ওইখানে বন্ধ হয়ে যায়। কিন্তু এই গে বাংলাদেশ গ্রুপের সাথে সাথে তখন আরো একটি গ্রুপ ছিল যেটার নাম ছিল TGB, টিন গে বাংলাদেশ। 2002 সালের অক্টোবর মাসে ওই গ্রুপের ফাউন্ডার এবং ওই গ্রুপের আরো 2 মডারেটর প্রকাশ এবং আবরার প্রথমবারের মতো একটা মিট করে। যেহেতু ওই গ্রুপটা ছিল টিনেজ বা 19 বছরের কম বয়সী ছেলে গেদের জন্য, তখন ওই মিটআপের পর তারা সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশের টোটাল পুরুষ গেদের জন্য একটা গ্রুপ খুলবে। এরপর 2রা নভেম্বর 2002 বয়েস অনলি বাংলাদেশ বব নামে তারা একটা গ্রুপ খুলে গেদের জন্য। এক পাশে 19 বছর কম বয়সী গেদের জন্য টিজিবি, আরেক পাশে সারা দেশের গেদের জন্য বব। দুইটা গ্রুপই একসাথে ইয়াহুতে তাদের কার্যক্রম চালাচ্ছিল। পরবর্তীতে ওই বছর ডিসেম্বরের 25 তারিখ ইয়াহু অথরিটি কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই তাদের দুইটা গ্রুপই বন্ধ করে দেয়। এরপর তারা 2003 সালের জানুয়ারি মাসে বয়েস অনলি বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশি গে বয়েজ BGB নামে আরেকটি নতুন গ্রুপ ওপেন করে। শুরুর দিকে ওই গ্রুপে তারা যে কাউকে অ্যাড করতো না, জাস্ট ইনভাইটের মাধ্যমে একদম পরীক্ষিত লোকদেরকে অ্যাড করতো। কিন্তু 2006 সালে যখন তারা এর নিয়ম কিছুটা শিথিল করে দেয়, তখন এক মাসে ওই গ্রুপের 300 মেম্বার থেকে 600 মেম্বারে গিয়ে দাঁড়ায়। তাহলে চিন্তা করেন এক বছর ওই গ্রুপের মেম্বার কত হইতে পারে। ওই যে বাংলাদেশি গে বয়েজ গ্রুপটা, ওইটার সর্বশেষ পরিবর্তিত নামই হচ্ছে ভয়েস অফ বাংলাদেশ। বর্তমানে এরা ফেসবুক, ইয়াহু, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, টিন্ডার সহ যত ধরনের প্রাইভেট ডেটিং অ্যাপস আছে সবগুলোতেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এমনকি এরা 2018 সালের 17 মে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট হোমোফোবিয়া উপলক্ষে এই সমকামী সংগঠনটি গেট টুগেদারের আয়োজন করে। আর ওই গেট টুগেদারে তারা তাদের সংগঠনের লোগো এবং ফিচার্স উন্মোচন করে। শুধু তাই না, 2008 সালে নেপালের কাঠমান্ডুতেও সমকামীদের নিয়ে একটা সেমিনার হয়। ওই সেমিনারেও বাংলাদেশি এই গে সংগঠন ভয়েস অফ বাংলাদেশ জয়েন করে। 2008 এর পর 2009 সালে বাংলাদেশের প্রথম সমকামী সংগঠন হিসাবে এই ভয়েস অফ বাংলাদেশ গ্রুপ নরওয়ের অর্থায়নে বাংলাদেশের হোটেল সিগালের সমকামীদেরকে নিয়ে একটা ওয়ার্কশপও করে। ওয়ার্কশপ অন সেক্সুয়াল ডাইভার্সিটি অ্যান্ড কোয়ালিশন বিল্ডিং শিরোনামের এই ওয়ার্কশপের ফান্ডিং করে নরওয়ের একটি সমকামী সংগঠন। হয়রান হয়ে যাওয়ার মতো কথা হলো 2009 সালে কক্সবাজার হোটেল সিগালের ওই ওয়ার্কশপের পর 2010 সালে 20 মার্চ এই সমকামী গ্রুপ বব প্রথমবারের মতো তাদের সমকামী পতাকা উত্তোলন করে এবং বিশ্ব সমকামী সংগঠনগুলোর সাথে তারা সংহতি প্রকাশ করে। এরপর থেকে ভয়েস অফ বাংলাদেশ এই গে সংগঠন সরাসরি সব জায়গায় তাদের প্রচারণা চালাতে থাকে, লিফলেট বিতরণ করতে থাকে এবং গুটি ফেনার মতো সমকামীদের একের পর এক গ্রুপ তৈরি হতে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। দেশ বিদেশে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় সেমিনার পার্টি করতে শুরু করে এই সমকামী সংগঠন এবং দেশ বিদেশের এনজিও গুলা থেকে এরা ফান্ডিং পেতে শুরু করে। 2013 সালের 11 এপ্রিল ব্র্যাক ইউনিভার্সিটি এবং সমকামী গ্রুপ ভয়েস অফ বাংলাদেশ একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সেই বৈঠকে বিভিন্ন বিদেশি মিশনের প্রতিনিধি এবং বাংলাদেশি সমকামী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠকে তারা আলোচনা করে কিভাবে বাংলাদেশের সমকামীদের অধিকার সংরক্ষণ করা যায় এবং এই সকল বিষয়ক সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য কিভাবে লবিং করা যায় তা নিয়ে পরামর্শ চাওয়া হয়। টিল নাও ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওটা আছে, চাইলে ভেরিফাই করে নিতে পারেন। এরপর 2014 সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে প্রজেক্ট ডি নামে একটি প্রকল্প শুরু করে ভয়েস অফ বাংলাদেশ। তারা মুন্সিগঞ্জের একটি রিসোর্টে 2 দিন ব্যাপী দি রেসিডেন্সি নামে ওয়ার্কশপ করে এবং সেই ওয়ার্কশপে সারা দেশ থেকে 21 জন মহিলা সমকামীকে তারা গ্রহণ করে এবং তাদেরকে সাদর সম্ভাষণ দেয়। 2014 পর 2015 সালে এই ভয়েস অফ বাংলাদেশ গ্রুপ ডি নামক একটি লেসবিয়ান কমিক প্রকাশ করে। একই বছর কিন্তু রূপবান নামক ওই সমকামী ম্যাগাজিনও প্রকাশ হয়েছিল। আউটলেটের ওই কেস স্টাডিতে তারা বলেছে ভয়েস অফ বাংলাদেশের লেসবিয়ান কমিক ডি এর মোড়ক উন্মোচন হয়েছিল ব্রিটিশ কাউন্সিল অফিসে। এখানে কিন্তু একটা সমীকরণ আমরা মিলাতে পারি যে লেসবিয়ান কমিক ডি এবং সমকামী ম্যাগাজিন রূপবান দুইটাই প্রকাশ হয়েছিল পশ্চিমাদের দূতাবাসে। সো তার মানে বাংলাদেশের সমকামী ম্যাগাজিন এবং লেসবিয়ান ম্যাগাজিনগুলোর প্রকাশে পশ্চিমাদের অর্থায়ন এবং প্রত্যক্ষ সমর্থন ছিল। 2002 সাল থেকে ভয়েস অফ বাংলাদেশ কার্যক্রম শুরু করছিল। সো তাদের এইরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো তারা একজনের হত্যাকাণ্ডের জন্য বন্ধ করে দিতে পারে না, এই জন্য তারা গোপনে তাদের কার্যক্রম চালাতে থাকে। দেখেন 2016
2016 সালে জুলহাজ মান্নানকে হত্যা করা হয়। 2018 সালে মানব জমিন ঢাকা সমকামী ক্লাব নামে একটা প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দেখা যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমকামীরা ক্লাব খুলে তাদের কাজ করছে, এমন একাধিক সমকামী সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে। তার মানে মান্নান হত্যাকাণ্ডের 2 বছর পরও তারা ক্লাবগুলোতে তাদের কার্যক্রম অলরেডি চালায় যাচ্ছিল, তো তাদের কার্যক্রম আদতে বন্ধ হয় নাই। এরপর আসেন এই বছর 2024 সালের 26 জুন প্রকাশিত হওয়া ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্টের দিকে তাকাই। ওই রিপোর্টে তারা বলে জনসাধারণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বেসরকারি এলজিবিটিকিউ সমাবেশগুলো এখন গোপন অবস্থানে দূতাবাসগুলোতে এবং সুশীল সমাজের গোষ্ঠীগুলো দ্বারা সংগঠিত নিরাপদ স্থানগুলোর পাশাপাশি অনলাইনে হয়। অর্থাৎ ওই রিপোর্টে বলতেছে এখন বিদেশি দূতাবাসগুলোতে তারা এই সকল কার্যক্রম করে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন সুশীলদের বাড়ির ছাদে বা বিভিন্ন গোপন সিকিউর জায়গায় এবং অনলাইনে তারা তাদের কার্যক্রমগুলো করতেছে। এমনকি 2021 সালে করোনা মহামারীর সময়ও সংগঠনটি দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল প্রাইড ইভেন্টের আয়োজন করে। সমকামীদের অধিকার নিয়ে যে সংগঠন আউটলেটের ওই স্টাডিতে তারা বলে যে তারা প্রতি বছর বাংলাদেশে এরকম অনলাইন প্রাইড ইভেন্টের আয়োজন করতেছে এবং করোনার সময় অর্থাৎ 2021 সালে যে অনলাইন প্রাইড আয়োজন হয় সেখানে 25,000 ভিউ হয়েছিল। ক্যান ইউ ইমাজিন যে 25,000 মানুষ তাদের ওই ইভেন্টটা দেখছে। এমনকি 2023 সালে তারা যে প্রাইড ইভেন্ট আয়োজন করে সেখানেও ভিউ হয়েছিল প্রায় 10,000। আমরা যদি এখন দেখি সেটা 15,000 ক্রস করে গেছে। এই সমকামী এজেন্ডাগুলো নিয়ে যারা কাজ করে, অর্থাৎ যারা অগ্রণী ভূমিকা রাখে, যারা ফান্ডিং করে, যারা দেশ বিদেশে তাদের প্রচারণা চালায়, অর্থাৎ অ্যাক্টিভিটিস গুলো করে, তাদেরকে জুলহাজ মান্নান মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয় ইনক্লুসিভ বাংলাদেশ এবং ঢাকা প্রাইড থেকে। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি সমকামীদের ব্যাক এন্ড স্টোরি, অর্থাৎ সমকামীরা কিভাবে ধাপে ধাপে নিজেদেরকে এগিয়ে নিয়ে আসছে। তো এখন দেখানোর চেষ্টা করব বর্তমান বাংলাদেশের সমকামীদের মিশন বা এজেন্ডা কি। দেখেন, বাংলাদেশের বর্তমানে সমকামী সংগঠন যারা আছে তারা বিশ্বের সমকামী সংগঠনগুলোর সাথে অনেক শক্ত কানেক্টিভিটি গড়ে তুলছে এবং তারা অতীতকালে তাদের অনেক মিশন বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা অনেক মিশন বাস্তবায়ন করবে এবং বর্তমানেও তারা করে যাচ্ছে। তো অতীতকালের যদি কয়েকটা মিশন সম্পর্কে আইডিয়া দিতে পারে তাহলে দেখবেন আপনার মাথা ঘুরে যাবে। তো চলেন আপনাদেরকে অতীতকালের কয়েকটা ঘটনা দেখাই। 2023 সালে বিশ্বজুড়ে করা কেস স্টাডিতে বাংলাদেশের করা পেজগুলোতে আউটরাইট বলতেছে যে 90 দশকের পর থেকে ভয়েস অফ বাংলাদেশ প্রায়শই এইচআইভি ছাতার নিচে ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে। এখন প্রশ্ন হলো এই এইচআইভি ছাতাটা আসলে কি? এইচআইভি একটা ভাইরাস, এইডস রোগ সম্পর্কে আপনারা জানেন, তো এই বিষয়ে এখন ডিটেল বলবো না এটাতে। তো এরকম যৌন স্বাস্থ্য রিলেটেড ক্যাম্পেইন গুলোতে তারা অংশগ্রহণ করে। আমরা ভয়েস অফ বাংলাদেশ ববের ওয়েবসাইট থেকে জানতে পারি তাদের দেওয়া তথ্য মতে সে বছর ICDDR-V এর সাথে এইচআইভি টেস্টিং এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বব সদস্যরা। এমনকি একই বছর সরকারের প্রতিষ্ঠান ও আইন সালিশ কেন্দ্রের সাথে সেক্সুয়াল ডাইভার্সিটি ক্যাম্পেইনেও কাজ করে। তার মানে দেখতেছেন যে সেক্সুয়াল ডাইভার্সিটি এবং এইচআইভি ক্যাম্পেইনে বাংলাদেশের সরকারি 2টা প্রতিষ্ঠানের সাথে এই সমকামী গ্রুপটা কাজ করে। তারা যৌন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন গুলোতে স্বেচ্ছাসেবকের নাম দিয়ে সরকারি প্রতিষ্ঠানের সাথে ঢুকে গেছে। আর ওই যৌন স্বাস্থ্য রিলেটেড ক্যাম্পেইন গুলোতে ঢুকে সমকামী গ্রুপগুলো আস্তে আস্তে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। যখন যেখানেই দেখবেন সেক্স এডুকেশন, সেক্সুয়াল ডাইভার্সিটি বা যৌন স্বাস্থ্য রিলেটেড ক্যাম্পেইন হচ্ছে, ওটা স্পষ্টভাবে বুঝে নেবেন এই ক্যাম্পেইনের সাথে কোনো না কোনো ভাবে সমকামীরা জড়িত এবং এগুলোই সমকামী এজেন্ডার একটা অংশ। এই যে শিক্ষা ব্যবস্থায় বারবার সেক্স এডুকেশনের কথা বলা হয়, মানবাধিকার কর্মী নামে যারা এই সকল স্লোগান দেয় এরাও সমকামীদের থেকে ফান্ডিং পেয়ে থাকে। ওই এইচআইভি ছাতার পর তারা ভর করে হচ্ছে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের উপর। আমরা জানি যে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের প্রতি আমাদের একটু সিম্প্যাথি আছে, তারা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অবহেলিত। সো তারা এই হিজড়া সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য হিজড়া সম্প্রদায়ের সাথে মিশে আন্দোলন করতে শুরু করে। 2013 সালে বাংলাদেশ সরকার হিজড়া সম্প্রদায়কে ট্রান্সজেন্ডার নাম দিয়ে স্বীকৃতি দেয় এবং এই ট্রান্সজেন্ডার স্বীকৃতি আদায়ও ছিল পশ্চিমাদের অকাট্য সমর্থন এবং ফান্ডিং। ইউএসএআইডি তাদের রিপোর্টেই বলে যে তাদের ফান্ডিং এর কারণে বাংলাদেশ সরকার আদমশুমারিতে এই ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে সংযুক্ত করছে। সো পশ্চিমা ফান্ডিং এখান থেকে ক্লিয়ার। আর এই সমকামী গ্রুপগুলো হিজড়া সম্প্রদায়কে কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে যায়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার যারা বাংলাদেশের সমকামী এজেন্ডা বাস্তবায়নের মূল হোতা, তারা ট্রান্সজেন্ডার কর্মীদের নিয়ে একটা ফ্যাশন শো আয়োজন করে। এমনকি বর্তমান সময়ে সুন্দরী প্রতিযোগিতাগুলোতে ট্রান্সজেন্ডার কর্মীরা অংশ নিচ্ছে এবং মিডিয়াও তাদের প্রশংসা করতেছে। অস্ত্র পাচার করে পুরুষ থেকে নারী হওয়া হো চি মিন ইসলামদের টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হয় এবং প্রশংসা করা হয়। আরেক অস্ত্র পাচার করে পুরুষ থেকে নারী হওয়া এক ট্রান্স কর্মীকে বেসরকারি এক টেলিভিশনে সংবাদ উপস্থাপকের চাকরি দেওয়া হয় এবং দেশ জুড়ে কি প্রশংসা করা হয়। কিন্তু বলেন তো, সরকার কি যারা অস্ত্র পাচার করে লিঙ্গ চেঞ্জ করে ফেলে তাদেরকে স্বীকৃতি দিছিল, নাকি যারা জন্মগতভাবে সেক্সুয়াল ডিসঅর্ডার বলেন বা জন্মগতভাবে লিঙ্গিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিছিল? সরকার স্বীকৃতি দিচ্ছিল যারা জন্মগতভাবে লিঙ্গিক সমস্যা নিয়ে বা সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করে তাদেরকে। বাট সরকার এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডার নামে স্বীকৃতি আদায় করতে পেরে তারা তাদের নানান এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। আবার আপনি যদি বাংলাদেশের আইনের দিকে তাকান, এরকম অস্ত্র পাচার করে যারা লিঙ্গ পরিবর্তন করে,
এই অস্ত্র পাচার করে লিঙ্গ পরিবর্তন করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের মিডিয়াগুলোতে যারা এরকম অস্ত্র পাচার করে লিঙ্গ পরিবর্তন করতেছে তাদেরকে গ্লোরিফাই করতেছে, তাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন এবং তারাও প্রাউডলি বলতেছে আমাদের দেশ যেহেতু একটা মুসলিম দেশ, এজন্য বাংলাদেশের সমকামী বা এলজিবিটিআইকিউ এজেন্ডা সরাসরি বাস্তবায়ন করা বা সরাসরি আন্দোলন করা সম্ভব না। এই জন্য এই সমকামী গোষ্ঠীগুলো প্রথমে এইচআইভি এডস ছাতার আশ্রয় নেয়, অর্থাৎ যৌন স্বাস্থ্যের আশ্রয় নেয়। পরবর্তীতে তারা হিজড়া জনগোষ্ঠীর প্রতি দেশের মানুষের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে সেটাকে ট্রান্সজেন্ডার হিসেবে সে আশ্রয় নেয় এবং এভাবে ছোট ছোট স্টেপের মাধ্যমে তারা বড় বড় স্টেপ গুলোর দিকে আগাচ্ছে। সো জনস্বাস্থ্য এবং ট্রান্সজেন্ডার পর পরবর্তী তাদের স্টেপ কি? বাংলাদেশের যে হিজড়া সম্প্রদায় তাদেরকে ট্রান্সজেন্ডার নামে স্বীকৃতি আদায় করতে পেরে তারা যে কি পরিমাণ খুশি হয়েছে সেটা দেখা যায় আউটরেটের ওই কেস স্টাডিতে, সেটা দেখা যায় ভয়েস অফ আমেরিকার ওই রিপোর্টে, এবং ওইগুলোতে বলা হয় এটা হচ্ছে সমকামী এলজিবিটিআইকিউ এজেন্ডারই অংশ। এই ছোট ছোট ধাপগুলো শেষ করার পর তারা এরকম বিকৃত শর্ট ফিল্ম বানানো শুরু করে যেটাতে ট্রান্সজেন্ডার নয় বরং সরাসরি লেসবিয়ান সমকামিতা প্রমোট করা হচ্ছে। পশ্চিমা ফান্ডিং দিয়ে অবাধে বানিয়ে যাচ্ছে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, নাটক যেগুলোতে যৌন সুশ্রী, অসমপ্রেম এমনকি ট্রান্সজেন্ডার বিষয়গুলো মানুষের কাছে অতি স্বাভাবিক করে তোলা হচ্ছে। রিসেন্টলি বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ জুবান আহমেদের নাটক রূপান্তরের কথা নিশ্চয় আপনারা ভুলে যান নাই, যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে এই নাটক তারা সরাইও ফেলে এবং ওই নাটকের প্রধান ক্যারেক্টারের মধ্যে তারা লিঙ্গ বৈচিত্রতা ফুটিয়ে তোলে। একই সময় ওই ছেলে চাইলে নিজেকে ছেলেও মনে করতে পারে, আবার চাইলে সে নিজেকে মেয়েও মনে করতে পারে, এবং এটা কিন্তু ট্রান্সজেন্ডার এজেন্ডার সবচাইতে বড় একটা পার্ট। এবং এই জিনিসটা কিন্তু তারাও জানে যে ম্যাচিউর অডিয়েন্স এগুলা দেখতেছে না, এই জন্য তারা টার্গেট করে টিনেজদের জন্য এই সকল নাটকগুলা বানায় যাচ্ছে এবং তাদের ভিউয়ারের একটা হিউজ অ্যামাউন্ট, অ্যাপ্রক্সিমেটলি 70%-এরও বেশি হচ্ছে আমাদের টিনেজ বা 20 বছরের কম বয়সী ছেলেমেয়েরা। ভয়ঙ্কর কথা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যাতে জন্মের পর থেকে সমকামিতা, লিঙ্গ বৈচিত্রতা অর্থাৎ পুরুষ মহিলার বাইরেও যে মনে মনে একটা লিঙ্গ থাকতে পারে এই জিনিসগুলাকে নর্মাল করে জেনেই বড় হয়, অর্থাৎ এই জিনিসগুলোকে স্বাভাবিক মনে করেই বড় হয়। এই জন্য প্ল্যান করে পরিকল্পনা করে আমাদের পাঠ্যপুস্তকে এই সকল গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন ছোটবেলা থেকে তাদেরকে এই সকল মতবাদগুলো স্বাভাবিক বলে পড়ানো হবে তখন বড় হলে তাদের কাছে এগুলো আর অস্বাভাবিক বলে মনে হবে না, যেমনটা আমাদের কাছে মনে হয়। 2023 সালের এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফ শরীফের গল্প সম্পর্কে আপনারা সবাই জানেন, ভাইরাল ইস্যু। শরীফ শরীফের গল্পে লেখা হয় আমার শরীরটা ছেলেদের মতো হলেও মনে মনে আমি একজন মেয়ে। এই মনে মনে শব্দটা নোট করেন। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিরোনামের বইয়ে তারা পড়াচ্ছে লিঙ্গ বৈচিত্রতা। ওই লিঙ্গ বৈচিত্রতা সেগমেন্টে লেখা আছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখে কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। শরীফের গল্পে শুনেছি যিনি দেখতে ছেলের মতো কিন্তু তিনি মনে মনে একজন মেয়ে, আবার যিনি দেখতে মেয়ের মতো কিন্তু তিনি মনে মনে একজন ছেলে। চিন্তা করেন, এখানে কোমলমতি শিশুদের মনে গেঁথে দেয়া হচ্ছে যে তুমি দেখতে ছেলে হও বা মেয়ে হও তাতে কিছু যায় আসে না, তুমি দেখতে যাই হও না কেন তোমার মনে মনে আলাদা একটা লিঙ্গ থাকতে পারে এবং তুমি মনে মনে তোমাকে যেটা মনে করো তুমি সেটা। কতটা ভয়ঙ্কর! এই যে মনে মনে নিজেকে আলাদা মনে করার তত্ত্ব, এটা হচ্ছে এলজিবিটিআইকিউ গোষ্ঠীদের তত্ত্ব। এবং এই সকল তত্ত্ব পরে যখন একটা জেনারেশন বড় হবে তখন সেই জেনারেশন ভবিষ্যতে গিয়ে কোন একটা ছেলে যখন নিজেকে মেয়ে দাবি করবে বা কোন একটা মেয়ে যখন নিজেকে ছেলে দাবি করবে তাদের কাছে এটা আর অস্বাভাবিক মনে হবে না, কারণ ছোটবেলা থেকে প্রত্যেকটা ক্লাসে পড়ে 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 তারা বড় হচ্ছে যে দেখতে ছেলের মতো তার মনে মনে একটা লিঙ্গ থাকতে পারে এবং যে দেখতে মেয়ের মতো সে মনে মনে নিজেকে ছেলে দাবি করতে পারে। সো এটা অস্বাভাবিক কিছু না। পশ্চিমা বিশ্বে কোনো ছেলে নিজেকে মেয়ে দাবি করলে, কোনো মেয়ে নিজেকে ছেলে দাবি করলে, কেউ সমকামী হলে, লেসবিয়ান, গে, হোয়াট এভার ইট ইজ, তারা খুব একটা কেয়ার করে না, যে তারা মনে করে এটা হতেই পারে। বাংলাদেশের সমাজেও সে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা যে তাদের একটা প্রজন্ম ধ্বংস করে দেওয়ার কত বড় মাস্টার প্ল্যান সেটা আমরা বুঝতে পারি। 1958 সালে ডাব্লিউ ক্লিয়ন স্কাউসেন, যিনি সাবেক FBI কর্মকর্তা ছিলেন, দ্য নেকেড কমিউনিকেশন নামে একটা বই লিখে সেখানে তিনি বলেন কোন সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইলে সেখানকার অন্তত একটি প্রজন্মকে টার্গেট করতে হবে। এর জন্য প্রয়োজন 20 থেকে 25 বছরের একটি পরিকল্পনা। WC স্কাউসেনের এই মতবাদ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তারা এরকম একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের মিশনে নেমেছে। কয়েকজন হয়তো দাবি করতে পারেন এগুলো বাকওয়াস কথা, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুকের মতো জায়গায় সমকামীরা কিভাবে তাদের গল্প ঢুকাবে, এটা যে সমকামী গ্রুপের এজেন্ডায় পাঠ্যপুস্তকে ঢুকানো হয়েছে তার প্রমাণ কি? ভয়েস অফ বাংলাদেশ সব বিভিন্ন সমকামী সংগঠনগুলোকে ফান্ডিং এবং তাদের সাথে একসাথে কাজ করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এবং যারা এই সকল বিষয় ঘাটাঘাটি করেন তারা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সম্পর্কে হয়তো শুনেছেন। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার 2021 সালের তাদের বাৎসরিক প্রতিবেদনে লিখেছে বন্ধু একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে 2015 সাল থেকে এনসিটিভির সাথে সংলাপ শুরু করেছে। সমকামী সংগঠনগুলোর সাথে কাজ করে এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে তারা 2015 সাল থেকে এনসিটিভির সাথে কোন এজেন্ডা নিয়ে সংলাপ শুরু করছে? সন্দেহ বা হাইপোথিসিস দাঁড় করা
এই দাবি আমি করতে চাই না। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সমকামিতার গল্প ঢুকানোর জন্যই ওদের সাথে মিটিং করছে। কোন এজেন্ডা নিয়ে মিটিং করছে সেটা তারা তাদের পরবর্তী পেজে বলে দিয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ওই প্রতিবেদনে লিখে, বন্ধু বিশ্বাস করে হিজড়া এবং ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত বিষয়গুলো আমাদের পাঠ্যপুস্তকে থাকা উচিত, আর এই বিষয়গুলো খুব শীঘ্রই পাঠ্যপুস্তকে আসবে। এই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান। এরপর আমরা দেখার চেষ্টা করি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের 2022 সালের অ্যানুয়াল রিপোর্ট। ওই রিপোর্টের চেয়ারপারসন এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টরের নোটে দেখা যায় এনসিটিভির সাথে দৃঢ় লবিং এবং অ্যাডভোকেসির মাধ্যমে ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গ রূপান্তর দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত অংশ 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার 2022 সালের তাদের বাৎসরিক প্রতিবেদনে বলতেছে তারা এনসিটিভির সাথে কথা বলে লিঙ্গ বৈচিত্র্যতা এবং ট্রান্সজেন্ডারের অধিকারগুলা নিয়ে তারা একটা গল্প ঢুকাইছে, সেটা 7ম শ্রেণীর বইয়ে। এখন প্রশ্ন করতে পারেন যে 7ম শ্রেণীর কোন বইয়ে এই গল্প ঢুকানো হয়েছে? এটাও আমি বলা লাগবে না, এটা বন্ধু তাদের ওই রিপোর্টেই বলে। তারা বলে এই গল্প ছাপানো হয়েছে 7ম শ্রেণীর সামাজিক বিজ্ঞান নামক বইয়ে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের বাৎসরিক রিপোর্ট থেকে দেখানোর পরও আর কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে কি যে সমকামী গ্রুপের লবিং এ যে বাংলাদেশের বাচ্চাদের 7ম শ্রেণীর বইয়ে এই শরীফ শরীফা বা লিঙ্গ বৈচিত্র্যতার গল্পগুলো ঢুকানো হয়েছে? কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারের লবিং এ মাত্র একটা শ্রেণীতে আসছে এই গল্পগুলো, সামনে আরো কতগুলো শ্রেণীতে আসে সেটার জন্য অপেক্ষা করেন। সমাজের মধ্যে যদি আপনি কোনো মতবাদ এস্টাবলিশ করতে চান বা নরমালাইজ করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনি ওই দেশ বা ওই সমাজের একাডেমিক সিস্টেমের মধ্যে আপনি সেই মতবাদ এস্টাবলিশ করা, এবং অলরেডি তারা ওইটা করে ফেলছে, তারা বইয়ের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করে ফেলতে পারছে এবং সামনে আরো দিবে। এর পরবর্তী স্টেপ হলো দেশের প্রচার মিডিয়াতে সেগুলোকে প্রচার প্রচারণা করা, এবং দেশের প্রচার মিডিয়াগুলোতেও তারা করতেছে। এবং নাটক সিনেমা যে এন্টারটেইনমেন্টের দাবগুলো আছে ওইগুলোতে আমি দেখাইছি যে তারা কিভাবে ওই রকম স্টোরি, নাটক সিনেমা, শর্ট ফিল্ম এবং মুভিগুলো বানাচ্ছে। বর্তমানে এই প্রচার সাইটগুলোর মধ্যে স্ট্রং একটা সাইট হলো সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটারের মতো প্রধান গণমাধ্যমগুলোতে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটা আমাদেরকে কিছু অবাকই করে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সামাজিক মাধ্যম হলো টিকটক, এবং এটাকে আমরা বেশিরভাগ সময় নেতিবাচক ভাবেই দেখি, কিন্তু এটার ইউজার সংখ্যা কিন্তু কম না। এই জন্য সমকামী গোষ্ঠীগুলো টিকটককেই তাদের প্রচারণার মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আউটরেটের ওই কেস স্টাডিতে দেখা যায় তারা কিভাবে টিকটকের মাধ্যমে এই জেনারেশনের মধ্যে সমকামিতার প্রচারণা চালাচ্ছে। ওই রিপোর্টে উঠে আসে সমকামী অ্যাক্টিভিস্ট তুষার বলে টিকটক তাদের সাহায্য করতেছে সমকামী কার্যক্রমগুলো সামনে নিয়ে আসতে। অন্যান্য মাধ্যমে যদি এগুলো করতো তাহলে তারা মৌলবাদীদের টার্গেট হতো, কিন্তু টিকটকে করার কারণে তারা তাদের টার্গেট হচ্ছে না, এবং টিকটকে হাজার হাজার ইয়াং ট্রান্সজেন্ডার ও সমকামী তাদের পরিচয়, অভিজ্ঞতা ও খোলাখুলি আলোচনা করতে পারে কোনো বাধা বিপত্তি ছাড়াই। তাহলে বুঝতেছেন তো টিকটকে এই যে নারী পুরুষের মতো সেজে নাচতেছে, পুরুষ নারীর মতো সেজে নাচতেছে, এবং এগুলা দেখে আমরা এন্টারটেইনমেন্ট পাচ্ছি, কিন্তু এটা আদতে সমকামী এজেন্ডার অংশ। এগুলা নরমাল না, বা টিকটকের মধ্যে এটা ওরা নরমালাইজ করে দেখাচ্ছে এবং আমরা এতে বিনোদন নিচ্ছি, এবং তাদেরকে রোস্টিং করার নাম করে এগুলো রোস্ট করে ফেসবুকে ছাড়া হচ্ছে। এবং এই ফেসবুকে যখন এই জিনিসগুলো আমরা দেখতেছি আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটাকে নরমাল করে নিচ্ছে। আপনারা এটা বুঝতেছেন না। সো যে সকল মানুষ টিকটক দেখে না বা যাদের ফোনে কোনোদিন টিকটক নাইও, তারা টিকটকের এই সকল কার্যকলাপ ফেসবুকে দেখতেছে, এবং এগুলা তাদের কাছে নরমালাইজ করে ফেলা হচ্ছে। আমরা হেসে নেগেটিভ ভাবে উড়াই দিচ্ছি, কিন্তু এটা একটা জেনারেশনের জন্য যে কত ভয়ঙ্কর হতে পারে, একটা ছেলে যে মেয়ে হয়ে নাচতেছে এটা যে কত বিকৃত মস্তিষ্ক হতে পারে, এটা আমরা আর জাজ করতেছি না, আমরা জাস্ট এন্টারটেইনমেন্ট হিসেবে উড়াই দিচ্ছি। কিন্তু সমকামী অ্যাক্টিভিস্ট তুষারের মত হিসেবে আপনি দেখেন এটা তাদের এজেন্ডারই অংশ। গেল পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা, সোশ্যাল মিডিয়া, এই সব জায়গায় সমকামিতাকে নরমালাইজ করে ফেলার পর পরবর্তী তাদের স্টেপ হলো বা পরবর্তী তাদের মিশন হলো বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দিয়ে আইন পাশ করা, এবং বাংলাদেশি সমকামী গোষ্ঠীরা সেই দিকে অনেক আগায় গেছে। বাংলাদেশে দণ্ডবিধির 377 ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থদণ্ডের বিধান রয়েছে। সমকামীদের অধিকার রক্ষা সংস্থা আউটরেটের ওই কেস স্টাডিতে দণ্ডবিধির 377 ধারা নিয়ে তারা হতাশা প্রকাশ করছে। 2022 সালের মার্চ মাসে টাঙ্গাইল ও নোয়াখালীর 2 তরুণীর সমকামী প্রেম সামনে আসে এবং সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়, এবং এই 2 সমকামী তরুণী নিজেদেরকে বিয়ে করতে চায় এই দাবিকে সামনে রেখে দেশ বিদেশের মানবাধিকার সংস্থাগুলো উঠে পড়ে লাগে, এবং তারা সরকারের কাছে দাবি করে আমাদের প্যানেল কোডের 377 ধারা বাতিল করার জন্য। 2022 সালে এই যে তারা প্রথমবারের মতো প্যানেল কোডের 377 ধারা বাতিল করতে চেয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। অতীতকালেও তারা অনেকবার চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করতেছে, এবং ভবিষ্যতেও তারা আরো করবে। আমরা যদি অতীত একটু ফিরে যাই, 2009 সালের কক্সবাজার হোটেল
হোটেল সিগালে যে ওয়ার্কশপটা হয় সেই ওয়ার্কশপেও তারা কিভাবে দণ্ডবিধির 377 দ্বারা বাতিল করা যায় সেটা নিয়ে আলোচনা করে। এই সমকামী গ্রুপ অর্থাৎ ভয়েস অফ বাংলাদেশ গে কমিউনিটি গ্রুপের আন্তর্জাতিক লিঙ্ক আপের কারণেও জাতিসংঘের মতো জায়গা থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করে যাতে আমাদের প্যানেল কোডের 377 দ্বারা বাতিল করা হয়। জাতিসংঘের 2009 সালের পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশ সেগমেন্টে তারা লেসবিয়ান, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার ব্যাপারেও কথা বলে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে হিউম্যান রাইটস কাউন্সিলের জেনেভায় হওয়া 24 সেশনের বাংলাদেশ সমকামিতা বিষয় নিয়ে বক্তব্য রাখেন ভয়েস অফ বাংলাদেশ গে গ্রুপের সদস্য তানবীর আলীম। তারা একটা ওরাল স্টেটমেন্ট দেয়। ওই ওরাল স্টেটমেন্টে তানবীর কি বলেছিল, ওই স্টেটমেন্টেও তারা প্যানেল কোডের 377 দ্বারা বাতিলের কথা বলে। দিস স্টেটমেন্ট ইজ অলসো অন বিহাফ অফ ভয়েস অফ বাংলাদেশ, দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট প্ল্যাটফর্ম অফ সেলফ আইডেন্টিফাইড গে ম্যান ইন বাংলাদেশ। সেই স্টেটমেন্টে তারা বলে, উই নো দ্যাট ল ক্যান বি চেঞ্জড ওভারনাইট, বাট দ্য সেম টাইম ডিক্রিমিনালাইজিং সেকশন 377 ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যান হেল্প ব্রিং সোশ্যাল চেঞ্জ। তারা আরো বলে, আমরা বাংলাদেশ সরকারকে সুপারিশ করেছি এই ব্যাপারে পদক্ষেপ নিতে, কিন্তু 2013 সালে বাংলাদেশ সরকার তাদের সেই সুপারিশকে রিফিউজ করে দেয় এবং এতেও তারা হতাশা প্রকাশ করে। এরপর 2015 সালে সমকামীদের অপেক্ষা করতে হবে শিরোনামে ডিডব্লিউ একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভয়েস অফ বাংলাদেশ সমকামী সদস্যদের নিয়ে একটা সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে নারী নেত্রী খুশি কবির বলেন, আগামী বছর থেকে প্রকাশ্যে সমকামিতার অনুষ্ঠান করা হবে। ওই প্রতিবেদনে আরো উঠে আসে, বর্তমানে কুমিল্লার একটি সমকামী ছেলের মামলা লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জ্যোতিময় বড়ুয়া। এছাড়া সমকামীদের অধিকার নিয়ে ভারত থেকে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গেও কাজ করছেন তিনি। জ্যোতিময় বড়ুয়া বলেন, প্যানেল কোডের 377 দ্বারা বলা আছে সমকামিতা একটি পানিশেবল অফেন্স। এটা ভারতীয় যেমন আছে বাংলাদেশেও আছে। এ ধারা বাতিল করতে ভারতের কয়েকজন আইনজীবী দিল্লির আদালতে বিষয়টি তুলেছেন। তারা বাংলাদেশে এসেছিলেন, তাদের সঙ্গে আমি কাজ করেছি। ভারতে তারা সফল হলে বাংলাদেশের আদালতে প্রসঙ্গটি তোলার ইচ্ছা আছে। বছর তিনেকের মধ্যে অর্থাৎ 2018 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট সমকামিতা বৈধতা ঘোষণা করে। ভারতের আদালতের রায় বৈধতা দেয়া হলো সমকামিতা। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। আমাদের এই কলোনিয়াল এলাকাগুলোতে 377 দ্বারা সবার জন্যই সেম। সো বাংলাদেশে 377 দ্বারা যেমন সমকামিতার এগেইনস্টে, ভারতেও তেমন। সো ভারতে 377 দ্বারা বাতিল করে দিয়েছে। এখন তাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশে 377 দ্বারা বাতিল করে বাংলাদেশের সমকামীদের স্বীকৃতি আদায় করা। বাংলাদেশে 90% মুসলমান হওয়াতে বাংলাদেশের সমকামিতা বৈধতা দিয়ে আইন পাশ করা কঠিন, কিন্তু অসম্ভব না। জাতিসংঘ থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন এনজিও এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের পাঠ্যপুস্তক পর্যন্ত তারা যখন ঢুকে যেতে পারছে, তখন যে কোনো দিন যদি সমকামিতা বৈধতা দিয়ে আইন পাশও হয়ে যায় তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু নাই। এবার আসি আজকের ভিডিওর একদম শেষ প্রশ্নে, যে বাংলাদেশে সমকামীদের কারা ফান্ডিং করে যাচ্ছে। দেশ বিদেশের নানান এনজিও এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বাংলাদেশের সমকামী গ্রুপগুলোকে ফান্ডিং করে যাচ্ছে, মানে অর্থায়ন করে যাচ্ছে। ভয়েস অফ বাংলাদেশ এই সমকামী গ্রুপের সাথে একসাথে কাজ করে যাচ্ছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার নামের স্বেচ্ছাসেবী সংগঠন। 127টির মতো প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের পার্টনার রয়েছে। সো এই সকল প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমকামী সংগঠনগুলোকে ফান্ডিং করে যাচ্ছে। ইনক্লুসিভ বাংলাদেশ সমকামীদের আরেকটি অর্গানাইজেশন যারা দেশ বিদেশ থেকে সমকামীদের জন্য ফান্ড সরবরাহ করে যাচ্ছে এবং বাংলাদেশের সমকামিতার দৃশ্যমানতা বাড়ানোর জন্য সরাসরি ফ্রন্ট লাইনে থেকে কাজ করতেছে। এছাড়া বাংলাদেশের সমকামিতার প্রচারণার জন্য ব্র্যাকের সক্ষতা অনেক পুরনো। আমরা নিশ্চয়ই গত ঈদে ব্র্যাকের সমকামী সিম্বলাইজ আরঙের পাঞ্জাবির কথা ভুলে যায়নি। 2013 সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করা হয় এলজিবিটিকিউ মুভমেন্ট নিয়ে। সেই বৈঠকে ভয়েস অফ বাংলাদেশ সমকামী গ্রুপও ছিল। ওই বৈঠকে জেনেভা সম্মেলনের ভয়েস অফ বাংলাদেশের দেয়া এজেন্ডা নিয়েও কথা হয়, এমনকি ওখানে দাতা সংস্থাগুলোও ছিল। সো ব্র্যাকের সক্ষতা নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের সমকামিতা প্রমোটে সরাসরি অর্থায়ন করে থাকে। তার প্রমাণ 5 ওয়েজ ইউএসএআইডি প্রমোট এলজিবিটিকিউ প্লাস ইনক্লুশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই প্রতিবেদনটি। একটু স্ক্রল করে নিচে আসলে এই সেগমেন্টে বাংলাদেশ নিয়ে লেখা পাবেন। তাদের কর্মসূচি 9টি সিওএস কে শক্তিশালী করেছে। ফলশ্রুতিতে 2021 সালে আদমশুমারিতে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে সংযুক্ত করা হয়। সো ইউএসএআইডি এখানে বলতেছে তাদের অর্থায়নের কারণে 2013 সালে হিজড়া সম্প্রদায়কে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ নাম দিয়ে বাংলাদেশের আদমশুমারিতে পুরুষ ও মহিলার পাশাপাশি আলাদা একটা লিঙ্গ দিয়ে স্বীকৃতি দেওয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ইউএসএআইডি বলতেছে বাংলাদেশের 9টা সিওএস কে তারা ফান্ডিং করছে, তাহলে সেই 9টা সিওএস বা প্রতিষ্ঠান কারা? ইউএসএআইডি কাদের ফান্ডিং করছে সেটা তাদের
তাদের প্রতিবেদনে দেখা যায়। প্রতিবেদনের একদম ইন্ট্রোডাকশন পেজে দেখা যায় বাংলাদেশের লিঙ্গ বৈচিত্র্যতা কার্যক্ষমতা মূল্যায়ন করার জন্য ইউএসএআইডি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে কমিশন দেয়। তো দেখছেন যে ইউএসএআইডি বাংলাদেশের বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারকে লিঙ্গ বৈচিত্র্যতা কার্যক্ষমতা পর্যালোচনা করার জন্য ফান্ডিং করেছে। এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারে বাংলাদেশের সমকামিতা বিস্তারের মূল হোতা। আমি জানি এই ভিডিও আপলোড করার পর আমার উপর দিয়ে কি কি যেতে পারে, কারণ আমরা অতীতকালে দেখছি যারা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমকামী এজেন্ডার এগেইনস্টে কথা বলার জন্য তাদের উপর দিয়ে কি কি গেছে, এবং এই এজেন্ডা বাংলাদেশি এজেন্ডা না, এটা একটা ইন্টারন্যাশনাল এজেন্ডা। সো এই এজেন্ডা নিয়ে কথা বলার মতো সাহস অনেক বড় বড় মানুষের হয় না। নিজের দিক থেকে রিস্ক নিয়ে হলেও আগামী প্রজন্ম রক্ষার জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন করার জন্য হলেও আমি এই ভিডিও করেছি। এই ভিডিওর সবগুলো রিসোর্স মানে প্রমাণ তথ্যাদি আমি আমার ফেসবুক পেজে পিন কমেন্ট করে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন, যাচাই করতে পারেন। ভালো থাকেন, মা মাটি দেশকে ভালোবাসুন, সাথে প্রজন্ম রক্ষার জন্য একটু সচেতন হন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।